কম্পাসের সামনে থেকে বিহানকে তুলে নিয়ে গেলে কান্নায় ভেঙে পড়ে কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস প্রান্তিকের সাহায্যে বিহানের কাছে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায় বিহানকে গুন্ডাগুলো আটক করে ধরে আছে। তখনই কম্পাস বলতে থাকে, আমার কাছে এমন একটি গ্যাস আছে যেটা যদি ছড়িয়ে দিই তবে ওরা ওরা নিজেরাই নিজেরাই ও তো আপনার সঙ্গে ফাইট করার শক্তি হারিয়ে ফেলবে। এ কথা শুনে দেখা যায় তখনই প্রান্তিক বলতে থাকে, তোমার যেটা ইচ্ছে সেটা করো। এরপরে কম্পাস সে গ্যাসটা ছড়িয়ে দিলে তখন সবাই কাঁচতে থাকে। এরপরে প্রান্তিক সবাইকে মারতে থাকলে কম্পাস বিহানের কাছে চলে যায়। সেখানে যেতেই দেখা যায় লোকগুলো লোকগুলো বিহানকে নিয়ে যাচ্ছে। এরপরে একে একে ভেতর থেকে আরো দুই একজন বেরিয়ে আসে আর বিহানকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে থাকে। তখনই কম্পাস চিৎকার করে বলতে থাকে, প্লিজ ওকে ছেড়ে দিন, এভাবে এভাবে ওকে নিয়ে যাবেন না, আমি ওকে কিছুতে নিয়ে যেতে দেব না। বিহান স্যার, আপনি কোথাও যাবেন না। এরপরে দেখা যায় তখনই কম্পাসকে ধাক্কা মেরে ফেলে দিয়ে লোকগুলো বিহানকে নিয়ে যেতে থাকে। আর একটি লোক কম্পাসের হাত টেনে ধরে থাকে। তখনই কম্পাস বলতে থাকে, আমাকে ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন, আপনারা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন, ওনাকে ছেড়ে দিন, ওনার ওনার কোনো ক্ষতি করবেন না প্লিজ। উনি আপনাদের কি করেছে যার কারণে আপনারা ওনাকে এভাবে ধরেছেন? এরপরে দেখা যায় প্রান্তিক সেই মুন্না লোকজনদের সঙ্গে মারামারি করছে। এদিকে এদিকে দেখা যায় বিহানকে টানতে টানতে বাইরে নিয়ে এসে গাড়িতে উঠায়। তখনই কম্পাস গাড়ির পিছনে ছুটতে থাকে আর চিৎকার করে কাঁদতে থাকে। বিহানকে কম্পাসের সামনে দিয়ে বের করে নিয়ে গেলে কম্পাস কান্নায় ভেঙে পড়ে। এরপরে গাড়ির পিছনে ছুটতে থাকতে থাকতে হঠাৎই কম্পাস মাটিতে পড়ে যায় আর তখনই কম্পাস অনেক আঘাত পায়। এরপরে কম্পাস মাটিতে পড়ে গিয়ে চিৎকার করে ডাকতে থাকে, বিহান স্যার প্লিজ আপনি যাবেন না, আপনি আপনি ফিরে আসুন, ওদের সঙ্গে ফাইট করুন, শক্তি দেখান, এভাবে এভাবে হাল ছেড়ে দেবেন না। এভাবে হাল ছাড়লে কিছুতেই হবে না, প্লিজ আপনি কিছু একটা করুন, এভাবে এভাবে কিছুতেই আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। এদিকে দেখা যায় অখিলেশ মুক্তির সঙ্গে বাহিরে দাঁড়িয়ে কথা বলছে। ঠিক তখনই ঋতুজা কথার শব্দ পেয়ে বেরিয়ে আসে আর বেরিয়ে এসেই ওপর থেকে দেখতে পায় যে মুক্তি ও অখিলেশ নিজেদের মধ্যে কথোপকথন করছে। এটা দেখে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, তার মানে এতদিন হলো আমাকে আমাকে ও ঠকাচ্ছে, আমাকে ও মিথ্যে বলে আসছে। আমি ওকে বারবার জিজ্ঞেস করেছি কিন্তু ও ও আমাকে কিছুতেই বলেনি, ও আমাকে প্রতিনিয়ত মিথ্যে বলে এসেছে, বলেছে যে ও যা যা করছে সবটাই নিজের ইচ্ছাই করছে না, আর ও যেটা যেটা আমাকে বলেছে সবটাই মিথ্যে। ও বলেছিল যে ওর ফোনে কোনো ফোন আসেনি, কিন্তু সেদিন সেদিন মুক্তি ওকে নিশ্চয়ই ফোন করেছিল, অবশ্যই মুক্তি ওকে ফোন করেছিল, মুক্তির সঙ্গে ওর কথা হয়েছিল। এদিকে এদিকে অখিলেশ মুক্তিকে বলতে থাকে, মুক্তি কেন আমাকে তুমি শান্তিতে থাকতে দিচ্ছ না, কেন, তুমি কি চাইছো বলো তো? এভাবে কেন এখানে এসেছো? তোমার এখানে আসাটা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। তুমি প্রতিনিয়ত আমাকে এসএমএস করছো, ফোন করছো, আমি আমি তোমার কোনো কিছুতে রেসপন্স করছি না। তুমি বুঝতে পারছো না আমি তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক নই? তারপরেও তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো? তখনই মুক্তি বলতে থাকে, তুমি এসব কথা কি করে বলছো অখিলেশ? আমি তোমাকে ডিস্টার্ব করছি মানে? আমি তো তোমাকে ডিস্টার্ব করছি না, আমার তো অধিকার আছে তাই না? তুমি আমাকে আমাকে কেন এভাবে ছুড়ে ফেলে দিয়েছো বলো? তুমি কেন আমাকে দূরে দূরে সরিয়ে রাখছো? আমি তো তোমার থেকে দূরে থাকতে চাই না, আমি তোমার কাছাকাছি থাকতে চাই, আমি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তুমি আমাকে বাঁচতে দিচ্ছ না, তুমি আমার থেকে অনেকটা দূরে সরে যাচ্ছ। তখন এই কথা শুনে দেখা যায় অখিলেশ বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও মুক্তি, এখান থেকে চলে যাও। বিশ্বাস করো, যদি ঋতুজা দেখতে পাই তবে তবে ও আমাকে ভুল বুঝবে, ও আবার নতুন করে আমাকে ভুল বুঝবে। এদিকে দেখা যায় কম্পাসকে টানতে টানতে সে বারে নিয়ে আসে প্রান্তিক। তখনই কম্পাস বলতে থাকে, আমি বুঝতে পারছি না আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন আবার? তখনই প্রান্তিক বলতে থাকে, তুমি ওভাবে ওভাবে কেন ছুটছিলে? তুমি জানো না যে একটা গাড়ির সঙ্গে কখনো একজন পায়ে হেঁটে পারে না? তারপরে তুমি কেন ওই গাড়িটার পেছনে ছুটছিলে, জানতে পারি আমি? তখন এই কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, আমার চোখের সামনে থেকে বিহান স্যারকে তুলে নিয়ে গেল, আমি আমি কিচ্ছু করতে পারলাম না, আমি আমি কোনোভাবে বিহান স্যারকে আটকাতে পারলাম না, বিহান স্যারকে ওদের হাত থেকে বাঁচাতে পারলাম না, আমার সামনে দিয়ে বিহান স্যারকে নিয়ে ওরা চলে গেল, আমি আমি মাকে কি জবাব দেবো? তখনই প্রান্তিক বলতে থাকে, সেটা সেটা আগে ভাবা উচিত ছিল তোমার, আগে আগে বোঝা উচিত ছিল যে তুমি যেটা করছো সেটা ঠিক নয়। কারণ কারণ এভাবে হুটহাট করে কারো ডেরায় যাওয়া যায় না। মুন্না মুন্না কত রকমের কারবার করে তোমার কোনো ধারণা নেই, ও অনেক টাইম করে। তুমি ওর ডেরাতে এভাবে এত সহজে একা একা এসেছো, তোমার কি ভয় লাগেনি?
তখন এ কথা শুনে কম্পাস কম্পাস বলতে থাকে, কেন ভয় লাগবে? আমার ভিহান স্যারকে আমাকে বাঁচাতেই হবে, উনি আমার অপেক্ষায় আছেন। আমি আমি যদি ওনাকে না বাঁচাই তবে ওনাকে কে বাঁচাবে বলুন তো? তখনই প্রান্তিক বলতে থাকে, এভাবে এভাবে নয়, বাঁচাতে হবে সেটা আমিও খুব ভালো করেই জানি। আমি আপনাকে হেল্প করব, আমি তো বলেছি, কিন্তু আপনি যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপে যদি আপনি বাঁচাতে চান তবে আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে। ওরা ওরা আপনাকে কি করতে পারে আপনার কোনো ধারণা নেই। আপনি আপনি কেন এভাবে একা একা গিয়েছিলেন? যদি আপনার কোনো ক্ষতি হতো, আমি যদি সময় মতো না পৌঁছাতাম তবে তো আপনি সত্যি একাই চলে যেতেন, তখন তো আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত, আপনাকে ওরা কিছু একটা করে ফেলতো। এরপরে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, যাই হোক না কেন আমি আমি কিছুতেই বিহান স্যারকে ওখানে রেখে আসতে পারতাম না। আপনি কেন আমাকে ওখান থেকে নিয়ে এলেন? আমি আমি বিহান স্যারকে নিয়ে ফিরবো। আমি বিহান স্যারকে ছাড়া বাড়িতে ফিরে মাকে কি জবাব দেবো? মা তো আমাকে জিজ্ঞেস করবে। তখন প্রান্তিক বলতে থাকে, হ্যাঁ, আপনার স্বামীকে আমরা অবশ্যই উদ্ধার করব, কিন্তু আপনার আমার একটা কথা শুনতে হবে। আপনি আপনি এতটা উত্তেজিত হবেন না। আমাকে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজগুলো করতে হবে। এভাবে এভাবে হঠকারী সিদ্ধান্ত নিয়ে মুন্নার ডেরা থেকে কিছুতেই আপনার স্বামীকে আপনি বের করতে পারবেন না। তাই মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। কিন্তু আপনার আপনার আবিষ্কার করা যন্ত্রগুলো দারুণ, সেগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু সত্যি বলতে আপনার মাথাতে কোনো বুদ্ধি নেই। আপনার মাথাটা কম কাজ করে, তাই না? যদি মাথাটা কাজ করতো তবে তবে এভাবে হুটহাট করে একা একা চলে আসার সাহস কিছুতেই দেখাতে পারতেন না। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, আপনি একদম এটা ঠিক বলেছেন, আমার এটা করা ঠিক হয়নি। আমি যদি অফিসারদের সঙ্গে নিয়ে আসতাম তবে তবে কিছুতেই বিহান স্যার আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যেতে পারতো না। তখনই প্রান্তিক বলতে থাকে, রাখুন তো আপনার অফিসার, ওই অফিসারদেরও চেনা হয়ে গেছে। ওই অফিসাররা টাকা খেলে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আমরা তো এই কারণে অফিসারদের কিছু বলি না, নিজেরাই নিজেদের বিচার করি। এরপরে এরপরে দেখা যায় তখন প্রান্তিকের কথা শুনে কম্পাস বলতে থাকে, আচ্ছা, মুন্না মুন্না তো একজন একজন ক্রিমিনাল, তাই না? ও তো ড্রাগস পাচার করে, সবকিছুই করে। তবে আপনিও তো দেখছি এই পরিস্থিতিতে আছেন, আপনি কি করেন? আপনারও কি অন্য একটা টিম আছে যে টিম থেকে আপনি নতুন করে ড্রাগস পাচার করছেন? তাই দুই দুই টিম নিয়ে একটি বিরোধী তৈরি হয়েছে। এই কথা শুনে রেগে যায় প্রান্তিকের লোকজন, আর বলতে থাকে, এসব কি বলছেন আপনি? জানেন প্রান্তিক দাদা কতটা কতটা আমাদের বস্তির মেয়েদের জন্য ভাবে? আমাদের বস্তির মা বোনদের জন্য প্রান্তিক দাদাই আছে। যদি প্রান্তিক দাদা না থাকতো তবে আমাদের বস্তির মা বোনদের ইজ্জত থাকতো না ওই মুন্নার লোকজনদের কারণে। শুধুমাত্র ওর কারণে এই বস্তিটা টিকে আছে, এখানে মেয়েরা থাকতে পারছে, বসবাস করতে পারছে। এদিকে দেখা যায় মুক্তি অখিলেশকে বলতে থাকে, বিহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না অখিলেশ। আমি কি করে এভাবে এভাবে চুপটি করে বসে থাকতাম বলো? তাই তো আমি সহ্য করতে না পেরে ছুটে চলে এসেছি। বিহানের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাই তাই আমি এসেছি যাতে এই সময়টাতে আমি তোমাদের পাশে থাকতে পারি। যদি বিহানের কোনো ক্ষতি হয়, তাই তো আমি ভয় পেয়েছিলাম। এই কথা শুনে দেখা যায় তখনই অখিলেশ বলতে থাকে, ও তাই তুমি বিহানের কথা ভেবে এসেছো? সত্যি মুক্তি, তুমি হাসালে। তুমি তো আমাদের পরিবারটাকে নিঃস্ব করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। তুমি আবার বিহানকে বাঁচাতে এসেছো। তখন তখন মুক্তি বলতে থাকে, তুমি, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, কিন্তু এটাই তো সত্যি, তাই না? বিশ্বাস করলেও যেটা, না করলেও সেটাই, তাই না? এরপরে দেখা যায় তখনই তখনই ঋতুজা এসে বলতে থাকে, বাহ অখিলেশ, বাহ, তুমি তো দেখছি সত্যি অনেক অনেক সুন্দর নাটক করো। তুমি আমাকে বলেছিলে যে মুক্তির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই, মুক্তির সঙ্গে তোমার আর কোনো কথা নেই, কোনো রকম কোনো পরিচয় নেই, যোগাযোগ নেই, কিন্তু এভাবে তো দেখছি খুব ভালোই একা একা রাস্তার কোণে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। তোমার তোমার যদি এত কথা বলার ইচ্ছে থাকে তুমি বাড়ির ভিতরে গিয়ে ওকে বাড়ির ভিতরে নিয়ে কথা বলতে পারো, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু এভাবে রাস্তায় কথা বলবে না। আমাদের পরিবারটা অনেক নাম করা, আমাদের পরিবারের অসম্মান হবে। তখনই মুক্তি বলতে থাকে, শোন ঋতু, আমি আমি তোর আমি যখন বাড়িতে ঢুকতে চাইবো তখন আমি এমনিতেই ঢুকে যাব, তোর পারমিশনের অপেক্ষায় থাকবো না। আমার যখন ইচ্ছে হবে আমি তখন পার্মানেন্টলি ঢুকে যাব, কেউ আটকাতে পারবে না। তুই তুই সেই পারমিশন আমাকে দিস না। আমি তোর পারমিশনের জন্য এখানে দাঁড়াইনি, আমি শুধু অখিলেশের সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম, জাস্ট এইটুকু। এ কথা শুনে অখিলেশ বলতে থাকে, মুক্তি, এসব কি হচ্ছে? তুমি ঋতুজার সঙ্গে এভাবে কথা বলার সাহস কোথা থেকে পাও? তুমি তুমি ঋতুজার সঙ্গে এভাবে কথা বলতে পারো না, তোমার কোনো রাইট নেই। তখন এ কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, কেন রাইট নেই? তোমার তোমার ও যেমন বিয়ে করাবো, আমিও তো তোমার সঙ্গে সম্পর্ক করেছি, তাই না?
তুমি তো আমার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক করে এসেছো। আইনত আইনত যদি আমি এখনই তোমাকে তোমাকে নিয়ে যাই কোর্টে, তবে তো তোমাকে আমাকে বিয়ে করতে হবে, তাই না? তখনই তখনই দেখা যায় ঋতুজা বলতে থাকে, সত্যি মুক্তি, তোকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। তোর তোর কথাগুলো শুনে আমার ঘৃণা হচ্ছে। তোকে আমি নিজের বোনের মতো করে আমার বাড়িতে রেখেছিলাম, নিজের বোনের মতো দেখেছি। সেই মেয়েটা যে এতটা জঘন্য সত্যিই ভাবতে পারিনি। এদিকে দেখা যায় কম্পাস কম্পাস জানালা বেয়ে ঘরে চলে আসে। সেখানে এসে ওষুধের কৌটো বের করে হাতে ওষুধ লাগাতে থাকে। আর এদিকে এদিকে মুক্তির কথাগুলো শুনে দম বন্ধ হয়ে আসে ঋতুজার, আর বলতে থাকে, তুমি তুমি যেটা খুশি সেটা করো অখিলেশ, আমি যাচ্ছি। আমার সত্যি দম বন্ধ হয়ে আসছে, আমার এসব ভালো লাগছে না। আমি শুধু জল নিতে এসেছিলাম, এটুকুই। এরপরে দেখা যায় তখন মুক্তি বলতে থাকে, কেন ঋতুজা, তোর তো শোনা দরকার, কি কি হয়েছে তুই তো শুনবি, তাই না? তখনই তখনই এ কথা শুনে দেখা যায় অখিলেশ বলতে থাকে, মুক্তি এখানে কি নতুন করে সিক্রেট শুরু করলে বলো তো? এরপরে মুক্তি সেখান থেকে চলে যেতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি তো এটাই চেয়েছিলাম, যাতে করে তোমাদের দুজনের মধ্যে ঝামেলা বাঁধাতে পারি, যাতে করে তোমাদের দুজনকে দুজনকে এমন ভাবে লাগিয়ে দিতে পারি তোমাদের সম্পর্কটা এমনিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক। এমনিতেই তো তোমরা দুজনে এখন দেখছি খুব ভালো বন্ডিং হয়েছে তোমাদের, সেই বন্ডিংটা কি করে ভাঙতে হয় সে ব্যবস্থাই করছি। এরপরে দেখা যায় এদিকে ঋতুজা মনে মনে বলতে থাকে, এটা কি করে হতে পারে? এরপরে কম্পাসের ঘরে এসে বলতে থাকে, কম্পাস তুই এখনো ঘুমোসনি? ঠিক তখনই কম্পাসকে হাতে ওষুধ লাগাতে দেখে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তোর হাতে চোট লেগেছে কি করে? তোর হাতে কি হয়েছে সত্যি করে বল মা, সত্যি করে বল। তখনই কম্পাস বলতে থাকে, আমার আমার আর যাই হোক, কাউকে না বলি বা না বলি, মাকে সবটা বলে দেওয়া উচিত। মাকে আমি সবটা জানিয়ে দেবো, সবটা।